2026 সালের নতুন বাংলাদেশ, একটি দেশ যে মাত্র কিছুদিন আগে রক্তের বন্যা পেরিয়ে একটি নতুন ভোর দেখেছে, একটি দেশ যেখানে হাজার হাজার তরুণ তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, একটি দেশ যেখানে জুলাইয়ের উত্তাল দিনগুলোতে রাস্তায় রাস্তায় গুলির শব্দ ছিল, মায়েদের কান্না ছিল, তরুণদের রক্তে ভেজা শার্ট ছিল। সেই দেশ আজ একটি নতুন সংসদ পেয়েছে, নতুন সরকার পেয়েছে, নতুন প্রতিশ্রুতি পেয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সেই প্রতিশ্রুতি কি আসলেই রক্ষা হচ্ছে, নাকি পুরনো বোতলে নতুন মদ ঢেলে মানুষকে বোকা বানানো হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই বিশ্লেষণ। কারণ আজ ৮ এপ্রিল 2026 বুধবার সংসদের প্রথম অধিবেশনের একাদশ দিনের বিকালের সেশনে এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো দেশের রাজনৈতিক এবং ক্রীড়াঙ্গনে রীতিমতো সুনামি তৈরি করেছে। এই সুনামির উৎস একজন মানুষ, একজন তরুণ সংসদ সদস্য, যার নাম হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদের ভেতরে হাসনাত আব্দুল্লাহ যখন কথা বলার জন্য মাইক্রোফোন হাতে নেন, তখন রীতিমতো সরকারি দলের মন্ত্রী ও এমপিদের ঘুম হারাম হয়ে যায়। কারণ এই তরুণ সংসদ সদস্য কোনো গালগপ্প করেন না, কোনো অর্থহীন বক্তৃতা দেন না, কোনো আবেগের ফানুস ওড়ান না। তিনি সোজা সাপটা লজিক, ফ্যাক্টস এবং আইনের ধারা দিয়ে সরকারের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোতে এমন আঘাত করেন যার কোনো জবাব সরকারি দলের কাছে থাকে না। তার প্রতিটি বাক্য যেন একটি করে তীর, যা সরাসরি গিয়ে বিঁধে সরকারের দুর্বলতম জায়গায়। তার প্রতিটি প্রশ্ন যেন একটি করে আয়না, যেখানে সরকার নিজের কুৎসিত মুখ দেখতে বাধ্য হয়। সংসদীয় বিতর্কের ইতিহাসে এই ধরনের তীক্ষ্ণ, যুক্তিনির্ভর এবং নির্ভীক বক্তব্য বিরল। হাসনাত আব্দুল্লাহ আজ শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির নগ্ন দলীয়করণের মুখোশ খুলে দেননি, তিনি উন্মোচন করেছেন জুলাই গণ অভ্যুত্থানের বিচারের নামে সরকার কিভাবে মানবাধিকার কমিশনকে নিজেদের পকেটে ঢোকানোর এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি করছে। সহজ কথায় বললে, এটি একটি ইনডেমনিটির ফাঁদ, বিচারের নামে বিচারকেই হত্যা করার এক সুচিন্তিত পরিকল্পনা, ন্যায় বিচারের মঞ্চ সাজিয়ে সেই মঞ্চেই ন্যায় বিচারকে কবর দেওয়ার এক নিপুণ কৌশল। আজ আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব হাসনাতের সেই ঐতিহাসিক বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সম্পূর্ণ অসহায় প্রত্যুত্তর। আমরা দেখব কিভাবে একটি তরুণ সংসদ সদস্য আজ পুরো সরকারকে কোণঠাসা করে ফেললেন। আমরা দেখব কিভাবে সংসদীয় গণতন্ত্রের এই মঞ্চে সত্য কথা বলার এক নতুন ঐতিহ্য তৈরি হচ্ছে। খেলার মাঠ সবসময় রাজনীতির বাইরে থাকার কথা। ক্রিকেট একটি জাতির আবেগ, একটি জাতির স্বপ্ন, একটি জাতির পরিচয়। যখন বাংলাদেশ দল মাঠে নামে, তখন ধর্ম নেই, বর্ণ নেই, দল নেই, মত নেই, সবাই এক, সবাই বাংলাদেশি। কিন্তু বাংলাদেশে যেন সব কিছুর সাথেই রাজনীতি মিশে আছে। খেলার মাঠও এর বাইরে নয়, ক্রিকেটের মাঠও এর ব্যতিক্রম হয়। যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ক্রিকেটকে পরিচালনা করে, সেই বিসিবি বারবার রাজনৈতিক স্বার্থের শিকার হয়েছে। ক্রিকেটের উন্নয়নের চেয়ে ক্ষমতাসীনদের পকেট ভারী করার কাজে ব্যবহৃত হয়েছে এই প্রতিষ্ঠান। সম্প্রতি জাতীয় ক্রীড়া পর্ষদ বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে একটি অ্যাডহক বা অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খানকে। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের এক লেজেন্ড নাম। দেশের জন্য অসংখ্য ম্যাচে তিনি অসাধারণ পারফরম্যান্স করেছেন। তার অন্তর্ভুক্তি নিয়ে সাধারণ মানুষের খুব একটা আপত্তি নেই, কারণ ক্রিকেটার হিসেবে তার গ্রহণযোগ্যতা এবং পরিচিতি দেশ জুড়ে অপ্রশ্নবিদ্ধ। কিন্তু এই অ্যাডহক কমিটিতে একেবারে নগ্নভাবে জায়গা দেওয়া হয়েছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির হেভিওয়েট নেতাদের সন্তানদের এবং স্ত্রীদের। এই মানুষগুলোর ক্রিকেটীয় যোগ্যতা কি? তাদের ক্রিকেটের প্রশাসনিক অভিজ্ঞতা কতটুকু? তারা কি ক্রিকেটের উন্নয়নে কোনো উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কখনো? এই প্রশ্নগুলোর উত্তর না খুঁজে যদি শুধু জিজ্ঞেস করা হয় তাদের বাবাকে বা তাদের স্বামীকে, তাহলেই বোঝা যায় কেন তারা এই কমিটিতে জায়গা পেয়েছেন। এই জঘন্য স্বজনপ্রীতি এবং দলীয়করণ দেশের সচেতন নাগরিকদের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, ক্রিকেটের যোগ্যতা কি এখন পারিবারিক রাজনৈতিক পরিচয় দিয়ে পরিমাপ করা হবে? মেধার মূল্য কি শেষ পর্যন্ত শুধু কাগজেই থাকবে? এই জঘন্য স্বজনপ্রীতি এবং দলীয়করণের বিরুদ্ধে আজ সংসদে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ যে আইকনিক এবং তীক্ষ্ণ মন্তব্যটি করেছেন, তা আগামী বহু বছর দেশের মানুষ মনে রাখবে। এই মন্তব্য শুধু একটি বক্তব্য নয়, এটি একটি দর্পণ যেখানে সরকার নিজেকে দেখতে পাচ্ছে। এই মন্তব্য শুধু একটি সমালোচনা নয়, এটি একটি ঐতিহাসিক দলিল। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে।
ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক দখল করা হয়েছে, আর বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, এটি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। বাপের দোয়া, এই একটি মাত্র শব্দবন্ধ, কিন্তু এই শব্দবন্ধের ভেতরে কতটা গভীর সত্য লুকিয়ে আছে তা একটু ভেবে দেখলেই বোঝা যায়। হাসনাত আব্দুল্লাহ এই শব্দটি ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে যোগ্যতা, মেধা এবং ক্রিকেটীয় প্রজ্ঞার চেয়ে এখন বড় যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে বাবার রাজনৈতিক পরিচয়। আপনার বাবা যদি বিএনপির বড় নেতা হন, তাহলে আপনি বিসিবির কমিটিতে জায়গা পাবেন। আপনার ক্রিকেটে সম্পর্কে কোনো জ্ঞান না থাকলেও চলবে, আপনার প্রশাসনিক দক্ষতা না থাকলেও চলবে, শুধু বাপের দোয়া থাকলেই হবে। শেখ হাসিনা যেমন তার অনুগতদের দিয়ে বিসিবিকে পাপন বোর্ড বানিয়েছিলেন, আজ বিএনপি সরকারও ঠিক একই কায়দায় বিসিবিকে দলীয় নেতাদের সন্তানদের পুনর্বাসন কেন্দ্র বা বাপের দোয়া বোর্ডে পরিণত করেছে। ইতিহাস যেন বারবার নিজেকে পুনরাবৃত্তি করছে। শুধু নামগুলো বদলাচ্ছে, শুধু মুখগুলো বদলাচ্ছে, কিন্তু কাঠামো এক থাকছে, পদ্ধতি এক থাকছে। স্বজনপ্রীতির এই বৃত্ত যেন কোনোভাবেই ভাঙতে পারছে না বাংলাদেশ। হাসনাত আব্দুল্লাহ সেখানেই থামেননি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে এই ধারা চলতে থাকলে আগামী দিনে জাতীয় মানবাধিকার কমিশনকেও স্বায়ত্তশাসিত না করা হলে সেটিও আরেকটি বাপের দোয়া কমিশনে পরিণত হবে। এখানে বিসিবিকে তিনি শুধু একটি মেটাফর বা রূপক হিসেবে ব্যবহার করেছেন, একটি রূপক হিসেবে ব্যবহার করেছেন। বিসিবির দলীয়করণ যেন একটি ছোট ছবি, যার মধ্যে পুরো দেশের বড় সংকটের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তার মূল এবং সবচেয়ে ভয়ঙ্কর আঘাত কি ছিল? জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা এবং দায় নির্ধারণ আইন 2026-এর ওপর। এই বিলটি আজ সংসদে উত্থাপনের পর হাসনাত আব্দুল্লাহ এর ভেতরের একটি সূক্ষ্ম আইনি চক্রান্ত সবার সামনে নগ্ন করে দেন। এই বিলটি দেখতে যতটা নিরীহ, আসলে ততটা নিরীহ নয়। এই বিলের ভেতরে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর ফাঁদ, যা সাধারণ মানুষের চোখে সহজে ধরা পড়ার কথা নয়। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সেই ফাঁদটি দেখে ফেলেছেন এবং সবার সামনে তুলে ধরেছেন। বিলের 2 নম্বর ধারায় বলা হয়েছে যে রাজনৈতিক প্রতিরোধের পরিবর্তে সংকীর্ণ ব্যক্তিস্বার্থে সংঘটিত হত্যাকাণ্ডগুলোকে এককভাবে দেখা হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিরোধের উদ্দেশ্যে সংঘটিত কার্যাবলীকে আরেকভাবে দেখা হবে। সহজ ভাষায় বললে, একই ঘটনাকে দুভাবে সংজ্ঞায়িত করা হবে। একই হত্যাকে কেউ বলবে রাজনৈতিক আন্দোলনের অংশ, কেউ বলবে ব্যক্তিগত অপরাধ। কাকে কোন বাক্সে ফেলা হবে তা নির্ভর করবে কে ফেলছে তার ওপর। এখন হাসনাতের সবচেয়ে জ্বলন্ত এবং যৌক্তিক প্রশ্নটি হল, কোনটা ব্যক্তিগত স্বার্থের হত্যাকাণ্ড আর কোনটা গণতান্ত্রিক আন্দোলনের অংশ তা নির্ধারণ করবে আসলে কে? এই একটি প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে পুরো ষড়যন্ত্রের বীজ। কারণ যে সংজ্ঞা নির্ধারণ করতে পারবে সেই ঠিক করতে পারবে কে অপরাধী আর কে নির্দোষ। যে সংজ্ঞা নির্ধারণ করতে পারবে সেই ঠিক করতে পারবে কাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে আর কাকে দায়মুক্তি দেওয়া হবে। এই ক্ষমতা যার হাতে থাকবে সেই হবে প্রকৃত শাসক। আইন অনুযায়ী এই নির্ধারণ করার ক্ষমতা দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। অর্থাৎ এই ইনডেমনিটি বা দায়মুক্তির পুরো বিষয়টি নির্ভর করবে মানবাধিকার কমিশনের মর্জির ওপর। কে গণ অভ্যুত্থানের যোদ্ধা আর কে সন্ত্রাসী তা ঠিক করবে কমিশন। কাকে বিচারের আওতায় আনা হবে আর কাকে দায়মুক্তি দেওয়া হবে তা নির্ভর করবে কমিশনের রায়ের ওপর। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, এই কমিশন কি স্বাধীন? এই কমিশন কি নিরপেক্ষ? এই কমিশন কি সত্যিকার অর্থে জনগণের পক্ষে দাঁড়াতে পারবে, নাকি এই কমিশনও শেষ পর্যন্ত সরকারের ইশারায় নাচবে? আর ঠিক এখানেই বিএনপি সরকার তাদের সবচেয়ে বড় চালটি চেলেছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার কমিশনকে স্বাধীন করার জন্য যে অধ্যাদেশ জারি করেছিল, বর্তমান সরকার তা ইতিমধ্যে বাতিল করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই অধ্যাদেশটি ছিল মানবাধিকার কমিশনকে সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অধ্যাদেশের আওতায় কমিশন সরকারের মুখের দিকে না তাকিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারত, স্বাধীনভাবে তদন্ত করতে পারত, স্বাধীনভাবে রায় দিতে পারত। কিন্তু এই অধ্যাদেশ বাতিল হলে কি হবে? কমিশন ফিরে যাবে 2009 সালের সেই পুরনো ও কালো আইনে। আর 2009 সালের আইন অনুযায়ী মানবাধিকার কমিশন হবে সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রিত একটি জগদ্দল প্রতিষ্ঠান, যা মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে। স্বাধীনতার নামে প্রতিষ্ঠিত কমিশনটি পরিণত হবে সরকারের হাতের পুতুলে। মানবাধিকারের রক্ষক পরিণত হবে সরকারের স্বার্থরক্ষার হাতিয়ারে। জনগণের ঢাল পরিণত হবে সরকারের তলোয়ারে। হাসনাত আব্দুল্লাহ আজ সংসদে দাঁড়িয়ে জাতির বিবেককে নাড়া দিয়ে বলেছেন, কমিশন যদি 2009 সালের আইন অনুযায়ী চলে, তাহলে সেটা পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত একটি মানবাধিকার কমিশন হয়ে যাবে।
যেই মানবাধিকার কমিশন অতীতে বিরোধী দল ও মতকে দমনের জন্য ব্যবহার করা হয়েছে, ভিকটিম ব্লেমিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে, এবং যেই কমিশনে গুম ও খুনের বৈধতা উৎপাদন করা হয়েছে, সেই কমিশনের কাছে কি মানুষ ন্যায় বিচার পাবে? এই কমিশনে কি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সুবিচার আশা করতে পারে? এই কমিশনে কি শহীদদের রক্তের ঋণ শোধ হবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র ও জনতাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। যে মায়েরা তাদের সন্তানকে ঘরে ফিরে পাননি, যে বাবারা তাদের ছেলের লাশ কাঁধে নিয়ে হেঁটেছেন, যে বোনেরা তাদের ভাইয়ের রক্তমাখা শার্ট বুকে জড়িয়ে ধরে কেঁদেছেন, এই মানুষগুলো কি ন্যায় বিচার পাবে? কারা তাদের সন্তানদের মেরেছে? পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। আর এই পুলিশ বাহিনী কার অধীনে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এখন জুলাই অভ্যুত্থানের হত্যার নিরীক্ষণ এবং বিচারের দায়িত্ব যদি সেই একই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা মানবাধিকার কমিশনকে দেওয়া হয়, তবে তার চেয়ে বড় প্রহসনের কি হতে পারে? পুলিশ কি কখনো নিজের বাহিনীর হত্যার তদন্ত নিরপেক্ষভাবে করবে? যে হাত গুলি করেছে, সে হাত কি কখনো সেই গুলির তদন্ত করতে পারে? যে চোখ লক্ষ্য স্থির করেছিল, সে চোখ কি কখনো নিরপেক্ষ সাক্ষী হতে পারে? এটি তো আক্ষরিক অর্থেই চোরকে নিজের চুরির তদন্তের ভার দেওয়ার শামিল। এই ব্যবস্থায় বিচার নয়, বিচারের মঞ্চায়ন হবে। ন্যায় নয়, ন্যায়ের অভিনয় হবে। সত্য নয়, সত্যের নকল তৈরি হবে। হাসনাত তার বক্তব্যে সরাসরি বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যদি কমিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখা হয় এবং তাদের মাধ্যমে নিরপেক্ষ ধরনের অনুসন্ধান চাওয়া হয়, তাহলে সেই নিরপেক্ষতা কতটা পাওয়া যাবে সে বিষয়ে তিনি গভীরভাবে সন্দিহান। কমিশনকে অবশ্যই সরকার থেকে আলাদা হতে হবে এবং স্বায়ত্তশাসিত হতে হবে। এই একটি দাবি আসলে পুরো গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তির দাবি। কারণ যেখানে বিচার বিভাগ স্বাধীন নয়, যেখানে মানবাধিকার সংস্থা স্বাধীন নয়, সেখানে গণতন্ত্র শুধু নামে থাকে, কাজে থাকে না। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যের শেষাংশে একটি অত্যন্ত বেদনাদায়ক এবং তীক্ষ্ণ বাস্তবতা তুলে ধরেছেন। এই বাস্তবতাটি এতটাই নির্মম যে এটি শুনলে যে কোনো বিবেকবান মানুষের বুক ভারী হয়ে যায়। তিনি বলেছেন, যারা সবচেয়ে বেশি নির্যাতিত ও নিপীড়িত হয়েছে, তারাই এখন এই কমিশনকে মন্ত্রণালয়ের অধীনে রাখতে যাচ্ছে। এই কমিশন যে ভবিষ্যতে বিরোধী দল দমনের কমিশনে পরিণত হবে না, সে বিষয়ে তাদের কোনো আস্থা নেই। গত 15 বছর শেখ হাসিনার আমলে কারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে? বিএনপি। তাদের হাজারো নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, মিথ্যা মামলায় জেলে গেছে, পরিবার নিয়ে পথে বসতে বাধ্য হয়েছে। তারা মানবাধিকার কমিশনের স্বাধীনতার জন্য আওয়াজ তুলেছে। তারা দাবি করেছে যেন কমিশন সরকারের হাতের পুতুল না হয়, কারণ তারা নিজেরাই সরকারি কমিশনের অবিচারের শিকার হয়েছিল। তারা নিজেরাই জানত একটি পক্ষপাত দুষ্ট কমিশন কতটা ভয়ঙ্কর হতে পারে। অথচ আজ ক্ষমতায় বসে সেই বিএনপি সরকারি মানবাধিকার কমিশনকে স্বাধীন হতে দিচ্ছে না। তারা চাইছে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে, যাতে ভবিষ্যতে তারাও এই কমিশনকে ব্যবহার করে বিরোধী মত দমন করতে পারে। অতীতের নির্যাতিত আজকের নির্যাতক হওয়ার এই মহাকাব্যিক ট্র্যাজেডি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বেদনাদায়ক চরিত্র। যারা কাল কেঁদেছিল তারাই আজ কাঁদাচ্ছে, যারা কাল শিকলে বাঁধা ছিল তারাই আজ শিকল তৈরি করছে। এই চক্র যেন কোনোভাবেই ভাঙছে না। হাসনাতের এই অকাট্য যুক্তি এবং বাপের দোয়া মেটাফরের আঘাতে সংসদে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে যায়। সরকারি দলের সদস্যরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন। কেউ কেউ টেবিল চাপড়ান, কেউ কেউ ফিসফিস করেন, কিন্তু কেউ উঠে দাঁড়িয়ে সরাসরি জবাব দিতে পারেন না। কারণ হাসনাতের যুক্তির বিপরীতে কোনো যুক্তি নেই, তার তথ্যের বিপরীতে কোনো তথ্য নেই, তার প্রশ্নের বিপরীতে কোনো উত্তর নেই। জবাব দেওয়ার ভার পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ওপর। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তার কাছে প্রত্যাশা ছিল যে তিনি হয়তো কোনো শক্তিশালী যুক্তি দিয়ে হাসনাতের বক্তব্যের জবাব দেবেন, কিন্তু তিনি অত্যন্ত দুর্বল এবং অসহায়ভাবে ডিফেন্ড করার চেষ্টা করেন। তিনি মাইক্রোফোন নিয়ে বলেন যে আগের সরকারের উপদেষ্টারা অনিয়ম করে বিসিবির কমিটি গঠন করেছিল এবং তারা কোনো বাপের দোয়া বা মায়ের দোয়া কমিটি করেননি। কিন্তু লক্ষ্য করুন, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় গিয়ে আটকে গেলেন। হাসনাতের মূল প্রশ্ন ছিল মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিয়ে। হাসনাতের মূল উদ্বেগ ছিল ইনডেমনিটির ফাঁদ নিয়ে। হাসনাতের মূল আঘাত ছিল জুলাই বিপ্লবের বিচারের নামে প্রহসন তৈরির বিরুদ্ধে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সেসব প্রশ্নের উত্তর না দিয়ে শুধু বিসিবির বাপের দোয়া তকমা নিয়ে পড়ে রইলেন। তিনি আসল প্রশ্ন এড়িয়ে গেলেন, কারণ আসল প্রশ্নের জবাব তার কাছে ছিল না। রাজনীতিতে যখন আপনি লজিক দিয়ে জবাব দিতে পারেন না, তখন আপনার কথা স্রেফ প্রলাপ বলে মনে হয়। আর ঠিক তখনই স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে থামিয়ে দেন। স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে রুলিং দিয়ে বলেন তিনি যেন অপ্রাসঙ্গিক কথা না বলে তার কার্যপ্রণালীর বিষয়ে বক্তব্য দেন। একজন ক্ষমতাসীন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দাঁড়িয়ে স্পিকারের কাছ থেকে এমন রুলিং খাওয়া চরম রাজনৈতিক বিরতকর একটা ঘটনা।
এটি কেবল একজন মন্ত্রীর ব্যক্তিগত বিরত নয়, এটি পুরো সরকারের যুক্তিহীনতার প্রকাশ্য স্বীকৃতি। এটি প্রমাণ করে যে সরকারের কাছে হাসনাতের যুক্তির কোনো জবাব নেই। আজকের এই সাংসদীয় বিতর্ক প্রমাণ করে দিল যে বর্তমান বিএনপি সরকার ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য শেখ হাসিনার সেই পুরনো ফ্যাসিবাদী মডেলগুলোকেই নতুন মোড়কে ব্যবহার করতে চাইছে। বিসিবিতে দলীয় নেতাদের সন্তানদের ঢুকিয়ে বাপের দোয়া বোর্ড বানানো থেকে শুরু করে মানবাধিকার কমিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পকেটে ঢোকানোর এই অপচেষ্টা সবকিছুই একই সুতায় গাঁথা। শুধু চেহারা বদলেছে, কাঠামো এক; শুধু নাম বদলেছে, কৌশল এক; শুধু দল বদলেছে, স্বৈরাচারী মানসিকতা এক। এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি, যে দল ক্ষমতায় আসে সে দলই পুরনো স্বৈরাচারের পথ ধরে হাঁটতে শুরু করে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ আজ বুঝিয়ে দিয়েছেন যে জেন জি এবং জুলাই বিপ্লবের নায়কেরা ঘুমিয়ে নেই। জুলাইয়ের সেই আগুন এখনও জ্বলছে, সেই রক্ত এখনও শুকোয়নি, সেই স্বপ্ন এখনও মরেনি। তারা সংসদের ভিতরে এবং বাইরে সরকারের প্রতিটি অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে লজিকের বুলেট ছুঁড়ে মারবেন। তারা প্রতিটি ইন্ডেমনিটির ফাঁদ চিনে নেবেন, তারা প্রতিটি বাপের দোয়া বোর্ডের মুখোশ খুলে দেবেন, তারা প্রতিটি প্রহসনের বিরুদ্ধে সত্যের আলো জ্বালাবেন। বিএনপি সরকার যদি ভাবে গায়ের জোরে তারা সব প্রতিষ্ঠানকে বাপের দোয়া বানিয়ে ফেলবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। ইতিহাস বারবার প্রমাণ করেছে যে জনগণের জাগ্রত বিবেককে দীর্ঘদিন দমিয়ে রাখা যায় না। জুলাই যে আগুন জ্বালিয়েছে সে আগুন এখনও নেভেনি। সেই আগুনের উত্তাপ সংসদের ভিতরে অনুভূত হচ্ছে, আর হাসনাত আব্দুল্লার মতো তরুণ সংসদ সদস্যরা যতদিন আছেন ততদিন সেই আগুন জ্বলতে থাকবে।